শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আজকে আমরা কথা বলবো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে, কারণ আপনারা জানেন যে ইসলামী ব্যাংক এবং ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থাটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে আছে। এই মুহূর্তে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এসব ব্যাংকে তারল্য সংকট থেকে শুরু করে আমানতকারী এবং যারা শেয়ারধারী আছেন তারাও বড় ধরনের বিপদের মধ্যে আছেন। কিন্তু একটি ভালো খবর হচ্ছে ইসলামী ব্যাংক একসময় বাংলাদেশের সবচেয়ে বড় যে ব্যাংকিং বেসরকারি খাতে যে ব্যাংক, সেটি যে বিপর্যয়ের থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে নতুন প্রেক্ষাপটে, এবং সেই জায়গাটাতে সেখানেও কিছু চ্যালেঞ্জ আছে। আমরা জানি যে সেখানকার অনেক কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে, তাদের আন্দোলন চলছে। তারা এখন আসলে ব্যাংকটি কিভাবে চলছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু জানতে চাইব, কারণ আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উমর ফারুক খান। জনাব উমর ফারুক খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। আপনার কাছ থেকে আসলে আমরা বিস্তারিত জানতে চাইব, কারণ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ আছে এবং এই ব্যবস্থাটি যে কারণে করা হয়েছিল সেখানে বাংলাদেশের মানুষের ব্যাপক সাড়া আমরা দেখেছি। আমরা দেখতাম যে একটা সময় ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি রেমিটেন্স আসতো, অন্য কোনো ব্যাংক বিপদে থাকলে ইসলামী ব্যাংক এগিয়ে আসতো তারল্য নিয়ে, এবং একটি সুষ্ঠু ব্যবস্থাপনা একটা সময় ইসলামী ব্যাংকে ছিল, যেটির কারণে এই ব্যাংকটি বাংলাদেশের টপ র্যাঙ্ক ব্যাংকে পরিণত হয়েছিল। কিন্তু আমরা পরবর্তীতে যেটি দেখলাম যে এই ব্যাংকটা একটা সময় তারল্য সংকটে পড়লো, একটা সময় ধুঁকতে থাকলো, গ্রাহকদের আস্থা হারালো। এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এটির জন্য কারা দায়ী আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এখন আপনারা আসলে ব্যাংকটাকে যেভাবে করে আবার রিকভার করার চেষ্টা করছেন, মানুষের আস্থার জায়গায় আনার চেষ্টা করছেন, সেখানে তো আপনারা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করছেন। সাম্প্রতিক সময়ে বিশাল অঙ্কের বা পরিমাণের কর্মী ছাঁটাই হয়েছে আমরা দেখেছি, এবং তাদের মধ্যে অসন্তোষ আছে। এই কর্মীগুলো আসলে কেন ছাঁটাই করলেন আপনারা, এবং তাদের আসলে ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের বক্তব্য পাচ্ছি। এই ছাঁটাই প্রক্রিয়াটা আসলে কেন হলো এবং এটি কি স্বচ্ছতার ভিত্তিতে হয়েছে কিনা? জি, প্রথমত আপনাকে ধন্যবাদ এবং আমার নিউজ 24-এর সুপ্রিয় দর্শকদের ধন্যবাদ। কর্মী ছাঁটাইয়ের প্রশ্ন যদি আপনি বলতে চাচ্ছেন, আমরা যদি একটু পিছনে যাই, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তথা বর্তমানে ইসলামী বাংলাদেশ পিএলসি 1983 সালে তার যাত্রা শুরু করে। আমাদের এই ইতিহাস খুঁজতে যাই, তারা দেখা যায় যে 1983 থেকে 2017 5ই জানুয়ারির মধ্যে একটা প্রেক্ষাপট ছিল। এখানে কোনো ইন্টারভেনশন ছিল না, নর্মাল ফ্লোতে আমরা রিয়েল ট্র্যাকে ছিলাম। জনগণের আস্থা, আমানত, তার বিনিয়োগ সব কিছুর প্যারামিটারে আমরা 1 নম্বর ব্যাংক ছিলাম বাংলাদেশ, এবং বিশ্বের 1000তম ব্যাংকের অন্যতম ব্যাংক ছিল। যে কোনো কারণে হোক অথবা কালের প্রকার 2017-এর 5ই জানুয়ারি একটি রাষ্ট্রযন্ত্রই বলবো, তৎকালীন রাষ্ট্রযন্ত্রের সহায়তা একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। সেক্ষেত্রে তখন আমাদের যে পরিচালনা পর্ষদের পরিবর্তন আসে, তৎকালীন এমডিকে পদত্যাগে বাধ্য করে, এবং 2017-এর 5ই জানুয়ারি থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত এটাকে আমরা ভিন্ন প্রেক্ষাপট বলবো ইসলামের পার্সপেক্টিভে। কারণ তখন আমাদের আমি বারবার বলে তখন আমরা রিয়েল ট্র্যাকে ছিলাম না। আপনি যে আপনার প্রশ্নে আসা যাক, আমরা যদি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান দেখি যে 31শে ডিসেম্বর 2016 পর্যন্ত আমাদের জনশক্তি বা মানব সম্পদ ছিল মাত্র 13,000। কিন্তু বিগত এই 7 বছরে আরও 10,000 আপনার নতুন কর্মীকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তাও কোনো বক্তব্য দিলে ডিউ প্রসেস হতো, কিন্তু আসলেই এই 10,000 কর্মীকে ডিউ প্রসেস, এটা কি ব্যাংকের সক্ষমতার বাইরে গিয়ে করা হয়েছে, মানে প্রয়োজনের বাইরে গিয়ে? অবশ্যই, কারণ আমি একটু পরে আপনাকে সেটা বলে আমার বক্তব্য আসবে। কারণ তখন কোনো আসলে কতজন লোক লাগবে, আমাদের বিজনেস পার্সপেক্টিভে কত ম্যান পাওয়ার দরকার, এটা কোনো অ্যাসেসমেন্ট হয় নাই। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, এই যে 10,000 কর্মী বাহিনীকে ওনারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিল তৎকালীন ম্যানেজমেন্ট, বা একটা বিশেষ গোষ্ঠী, এবং এটা একটা বিশেষ এলাকা।
এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় নাই, কোনো রিটেন টেস্ট হয় নাই, নাম কাস্তে ভাইভা নিয়ে এই লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল। পরবর্তী 5ই আগস্টের পরে আপনাদের নতুন স্বাধীনতা বলি বা নতুন সরকার আসে, আমাদের অন্তর্বর্তীকালীন বোর্ড, আমাদের নতুন ম্যানেজমেন্ট, এবং আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিট, এবং আমরা 4টা অডিট ফর্ম দিয়ে এই লোকদেরকে লিখলাম। আমরা সব জায়গায় আমরা অডিট করেছি, কোনো অনিয়ম ঘটলো কিনা। স্পেশালি তারা বললো যে এর ম্যান পাওয়ার প্রপারলি রিক্রুট করা হয় না, ডিউ প্রসেস হয় নাই। আমরা আমাদের মানে বাংলাদেশ ব্যাংকও আমাদের নির্দেশনা ছিল, তার অডিট পরিক্রমা ছিল, এবং আমাদের অন্তর্বর্তীকালীন যে বোর্ড ওনারা বললো যে ঠিক আছে, যারা আমাদের আছে এদেরকে আমরা মেন ট্র্যাকে আনি, তাদেরকে একটা কম্পিটিটিভ টেস্ট যদি নিয়ে যারা আসে পার্টিসিপেট করে তাদেরকে আমরা নিয়ে আসবো মেন স্ট্রিমে। সেই হিসেবে আমরা 27শে সেপ্টেম্বর একটা পরীক্ষা IBA কর্তৃক, এই পরীক্ষাটা আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম না, আমরা তৃতীয় কোনো পক্ষকে দিয়ে করে, তাহলে হবে কি যে নিরপেক্ষতা যাচাই হবে। IBA কর্তৃক আমরা পরীক্ষাটা মানে তাদেরকে মাধ্যমে পরিচালনা করার জন্য রিক্রুটমেন্ট করলাম। কিন্তু দেখা গেল যে কিছু সংখ্যক লোক, আমি সংখ্যা বলি 412 জন লোক পার্টিসিপেট করলো, এর মধ্যে 88% পাস করলো, 12%ও কিন্তু আমরা বাদ দিই নাই। ওই 12% মধ্যে তোমরা ক্যাপাসিটি বিল্ডিংয়ের নামে আমরা একটা ক্যাপাসিটি বিল্ডিং করব, যদি তোমরা পারফেক্ট করতে পারো তখন কতজন পরীক্ষার্থী ছিল এখানে? 412 জন। না মানে অংশ নেয়নি কতজন? অংশ প্রায় 5000 পরীক্ষার্থী পরীক্ষা নেয়নি, 5000 পরীক্ষা নেয়নি। তার মানে তাদের মধ্যে কি এই ধরনের আশঙ্কা ছিল যারা তারা পরীক্ষায় পাস করতে পারবে না? এটা তো তারা ভালো জানে। তারা কিছু আমরা পরবর্তীতে পত্র পত্রিকা আমাদের জানতে পারলাম তারা নিয়োগ পরীক্ষা, আসলে ন্যূনতম কোনো নিয়োগ পরীক্ষা ছিল না। এখানে তারা আবারও বলছে যে তারা একটা রিট করছে, সেটা কিন্তু এই ধরনের পরীক্ষা নেওয়ার কি মানে এক্সিস্টিং যারা এমপ্লয়ি আছে তাদেরকে এই ধরনের পরীক্ষা নেওয়ার কি কোনো ধরনের মানে আপনাদের নিয়মের মধ্যে আছে বা আইনের মধ্যে কি আছে? এটা আমি একটু বলি। তাহলে এটা হলো তারা একটা রিট করেছে, রিটের পরিপ্রেক্ষিতে আমরা তখন পরীক্ষা রিট করছে, রিটের একটা প্রক্রিয়া ছিল, কিন্তু রিটে কখনো কোথাও বলা হয় যে পরীক্ষা বন্ধ করা। রিটে একটা শোকজ করছে চলছে, পরে আমরা বাংলাদেশ ব্যাংকে রেফার করলাম, সরকারি মাননীয় গভর্নরকে এটা 1 নম্বরে রিটের জবাব দিতে বলছে। আমরা বাংলাদেশ ব্যাংকে জানালাম, বাংলাদেশ ব্যাংক তারা বলে তুই রিট খারিজ করে বলো যে এটা যেহেতু তোমরা একটা বেসরকারি পরিচালিত, অতএব এটা সম্পূর্ণ ব্যাংকের নিজস্ব এখতিয়ার, কাকে চাইলে নিতে পারবে। হ্যাঁ পারবে, ব্যাংকের দিক থেকে বাংলাদেশ ব্যাংকে ক্লিয়ার করি, তাদেরকে বলে দিল যে সেই প্রক্রিয়া আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে বললাম। তারা আমাদেরকে পরীক্ষা অংশগ্রহণ না করে চ্যালেঞ্জ ছুড়ে দিল। তারা আমাদেরকে আপনার পত্রপত্রে নিশ্চয়ই খেয়াল করবেন, তারা ব্লকেজ, তারপরে বিভিন্ন রকম আন্দোলন, তারপরে সাংবাদিক সম্মেলন। একটা প্রতিষ্ঠানে যখন চাকরি করে কেউ, সর্বনিম্ন প্রতিষ্ঠানটা নিশ্চয় একটা ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান এবং শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান, তো এই প্রতিষ্ঠানের বিপক্ষে যদি চলে যায় কোনো একটা কর্মী বাহিনী, তখন তো ব্যাংক তার HR পলিসি অনুযায়ী সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তো আমরা তারই ক্ষেত্রে প্রথমত চিন্তা করলাম, যেহেতু তারা পরীক্ষা নেয় নাই, পরীক্ষা অংশগ্রহণ করে নাই, আমরা তখন তাদেরকে প্রথমত তাদের ID কার্ড যেটা পাসওয়ার্ড দিয়ে তাদের সেটা ব্লকেজ করলাম, তাকে OSD করলাম। পরবর্তী বেশ কিছু লোক যখন আমার বিভিন্ন রকম মিডিয়াতে তারা বিভিন্ন রকম অপপ্রচারণা চালালো, আমরা তাদেরকে কিছু টার্মিনেট করতে বাধ্য হলাম। কতজন টার্মিনেট করেছেন? অ্যাপ্রক্সিমেট প্রায় ধরেন না আপনার 7 থেকে 5,500 মতো এরকম। তাদের যে পাওনা ছিল বা তাদের কোন ধরনের সুযোগ সুবিধাগুলো কি আপনারা পরিশোধ করেছেন? এখানে দুইটা ব্যাপার আছে। একটা হলো আমার জানা মতে শ্রম দেবা অথবা আপনার যেটা লেবার ল, এটা অবশ্যই লেবারের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে বলছে যে কোনো এমপ্লয় যদি কোনো এমপ্লয়িকে বাদ দিতে চায়, তাহলে জাস্ট যে কোনো কারণে মানে কোনো কারণ ছাড়াই বাদ দিতে পারে, শুধুমাত্র তাকে 120 দিনের, যদি রেগুলার এমপ্লয়ি হয়, যে পার্মানেন্ট তাকে 120 দিনে তাকে স্যালারি দিতে হবে। আমরা তাদের যেগুলো টার্মিনেট করছি রেগুলার এমপ্লয়ি, তাদেরকে বলেছি যে তুমি 120 দিনের পাওনা দাওনা যা আছে এগুলো তুমি নিয়ে যাওয়ার জন্য। আর যারা টেম্পোরারি বা পার্মানেন্ট হয়নি তাদেরকে যে কোনো কারণ ছাড়া আমরা টার্মিনেট করতে পারি। ওকে, পরিষ্কার। আমরা একটু আসতে চাই যে এই মুহূর্তে আসলে তাহলে ব্যাংকিং মানে আপনারা তো তাহলে মানে আপনাদের হিসেব অনুযায়ী যেই এমপ্লয়ীদেরকে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে আপনারা ছাঁটাই করেছেন। এই মুহূর্তে আসলে ব্যাংকটা কিভাবে চলছে? আপনার যদি আমি বলি যে আগামী 1 বছরে এই ব্যাংকটার ভবিষ্যৎ কোথায় থাকতে পারে, আপনার মানে আপনি যেহেতু এই ব্যাংকটা সরাসরি দেখছেন, মানে আগের অবস্থায় ফিরে আসতে কতদিন সময় লাগতে পারে? প্রথমত হলো যেটা কর্মী প্রায় 5,000 মতো লোক এখন আমাদের ইনঅ্যাক্টিভ বা তারা দায়িত্বরত নাই, 4,500 থেকে 5,000। এই ক্ষেত্রে আমরা এটা প্রথমত আমি বলি, এই লোকদের যেটা আপনি বললেন যে কেন তারা পার্টিসিপেট করলো না, আমাদের এক্সামশন বা আমাদের ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট হলো তারা মনে করছে যে 5,000 লোক বা 4,500 লোক বাদ দিয়া ইসলামী ব্যাংক চলতে পারে না।
কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ শুকরিয়া এবং সার্বিক জনগণের কল্যাণে আমরা গত 27শে সেপ্টেম্বর 28শে সেপ্টেম্বর থেকে কিন্তু তারা কর্মবিরতি ঘোষণা করছে। সে থেকে আমরা অদ্যাবধি কিন্তু তাদের ছাড়াই আমরা কাজ করতেছি। কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি। হ্যাঁ, আমরা একদম অসুবিধা হবে না তা বলতাম না, আমাদের কাস্টমার সার্ভিসে কিছু সমস্যা হয়েছে, এটা আমরা স্বীকার করি। মিনওয়াইল আমরা 3টা কিন্তু নিয়োগ প্রক্রিয়া দিন অলরেডি আমরা কিছু সিকিউরিটি গার্ড নিয়োগ করেছি, আমাদের কিছু মেসেঞ্জার কাম গার্ড অলরেডি নিয়োগ প্রক্রিয়া শেষ, এবং আমরা এই ইতিমধ্যে আপনি জেনে দেখবেন যে আমাদের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এবং ট্রেনিং অফিসার জেনারেল 2 পদে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে 1.5 লক্ষ অ্যাপ্লিকেশন করেছে। ইতিমধ্যে তাদের রিটেন টেস্ট হয়ে গেছে, আগামীকাল থেকে তাদের ভাইভা শুরু হবে। অতএব আমাদের ম্যান পাওয়ার দিয়ে দিব। অতএব আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের কোনো এই প্রক্রিয়া দিতে হলে আমাদের যেই কিছু ম্যান পাওয়ার লাগবে এটা অতি শীঘ্রই আমরা দিয়ে দিব এবং পাবলিক কাজ হবে না। আর আপনি যেটা বলছেন যে ওভারঅল আপনি 2005-এর অগাস্টে যখন আমরা কার্যক্রম শুরু করি, যখন নতুন ইন্টেরিয়াম বোর্ড, আমিও একসময় এটা যদিও ব্যক্তিগত হয়, আমি কিন্তু এই ব্যাংক থেকে চলে যেতে বাধ্য হয়েছি। আমাকে একদিনের নোটিশে বলছে তুমি রিজাইন করো। আমি রিজাইন করেছি। কবে এটা? এটা হলো 2023-এর 8ই মার্চ, সরি 28 মার্চ। ওই সময় কত কর্মী ছাঁটাই করছিলেন ওনারা যখন এসালম এই ব্যাংকটাকে অনেক করছে ওনারা, কিন্তু এইভাবে গ্রুপে করে নাই, কিন্তু ওনাদের যাতে মনোভূত হয় নাই 7 জন লোককে ওনারা জেলে পাঠাইছে। যখন বলে যে ডিবিতে পাঠাইতে হবে, ডিজি হবে, ধরে নিয়ে যাবে, মানে ওনাদের মতের বিরুদ্ধে গেলে ওকে আর পছন্দ হতো না। ওকে যে কোনো থ্রেট দিয়ে হয় তাকে টার্মিনেট করতো, অথবা তাকে কম্পালসারি রিটায়ারমেন্ট দিয়ে দিত, অথবা তাকে বলতো তুমি রিজাইন দাও। আমি নিজেও রিজাইন দিয়েছি, এরকম আরও কয়েকজন রিজাইন দিয়েছি, চলে দিতে বাধ্য হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো 2005-এই অগাস্টের পরে আমরা যখন নতুন, আমি জয়েন করছি 12 সেপ্টেম্বর 2024-এর পরে, তখন আমরা দেখলাম, আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকে আমাদের একটা সিআরআর বলি, এটা ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, এই সিআরআরটা মেনটেন করতে হয়। কিন্তু দুঃখের বিষয় বলতে হয় যে সিআরআর তখন কারণে আমার যতটুকু মনে পড়ে যে 6,500 কোটি টাকা থাকার কথা, আমি সংখ্যায় বললাম স্পেসিফিক অ্যামাউন্ট। আমরা যখন যাত্রা শুরু করি তখন ওই অ্যাকাউন্টে মাত্র নেগেটিভ ব্যালেন্স দিয়ে আমরা শুরু করি, 2,308 কোটি টাকা নেগেটিভ ব্যালেন্স দিয়ে শুরু করছি। আমরা যাই হোক, আমাদের সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ একটু কষ্ট হয়েছে আমাদের, তখন আমাদের বেশ কিছু হাউসকে অনার করা, পে অর্ডার কিছু, কিন্তু অক্টোবর থেকে অনওয়ার্ড আমরা আলহামদুলিল্লাহ আমরা এটা কমপ্লাই করেছি। আর একটু যদি বলে রাখি, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন 2022-এর নভেম্বর মাসে ভয়ঙ্কর নভেম্বর নামে একটা রিপোর্ট হয়েছিল কোনো একটা পত্রিকায়। সে 2022 থেকে 2024 এই সময়টা কিন্তু প্রচণ্ড, তখন আমরা লিকুইডিটি ক্রাইসিসে পড়ে গেছিলাম। তো সেই 2022-এর নভেম্বর ডিসেম্বর থেকে আমরা কিন্তু সিআরআর নন কমপ্লায়েন্স ছিলাম, যেটা আমরা কমপ্লাই করলাম মানে ফাইনালি 2025-এর জুন মাসের 21 তারিখ, মানে এই দীর্ঘ সময় কিন্তু আমরা সিআরআর কমপ্লাই করতে পারি নাই, কারণ টাকা আমরা কমপ্লাই করতে পারি, লিকুইডিটিতে প্রচণ্ড তখন ক্রাইসিস ছিল। এটা হলো এখন আমরা চেষ্টা করতেছি। পজিটিভ দিক হলো 2025-এর এই 10 মাসে প্রায় আমাদের 19,000 কোটি টাকার মতো আমাদের ফ্রেশ ডিপোজিট আমাদের এখানে ডিপোজিট হয়েছে, যারা আমাদের বর্তমান ডিপোজিট প্রায় 1,80,000 কোটি টাকা। এর আমি বলবো পাবলিকের আস্থা, জনগণের আস্থা, আমাদের নতুন বোর্ড, বিজ্ঞ বোর্ড এবং আমাদের সম্মানিত যেমন সেন্ট্রাল ব্যাংক গভর্নর সহ সবাই আমাকে সাপোর্ট দিয়েছে। এবং বৈদেশিক রেমিটেন্সের কথা যদি আমরা বলি, রেমিটেন্স আমরা প্রচুর, মানে আমাদের সিঙ্গেল মান্থে কিন্তু 2000 সেপ্টেম্বর মাসে আমরা হাইয়েস্ট এক মাসে সিঙ্গেল রেমিটেন্স পেয়েছি আমরা $721 মিলিয়ন। তো রেমিটেন্সের সাপোর্ট, পাবলিক সাপোর্ট, তারপরে ইন্টেরিয়াম বোর্ড, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গাইডেন্স, সব মিলে আলহামদুলিল্লাহ আমরা এখন কমফোর্ট জোনে আছি। আমাদের 2টা সমস্যা আছে এখন, একটা হলো আমাদের নন পারফর্মিং যেটা কান্ট্রি অ্যাজ হোল এবং ব্যাংকিং এরিনা অ্যাজ হোল, যেটার কারণে আপনি একটু আগে বলেছেন 5-5টি ইসলামী ব্যাংক। আপনাদের এখন কত পার্সেন্ট কি এনপিএল? কম না, এখন আমি পার্সেন্টেজ এই মুহূর্তে নাই বলি, তবে এনপিএল এটা বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা ডিসক্লোজ করেছি, বাংলাদেশ আমাদের গাইডেন্স দিয়েছে, আমাদেরকে বলছে টাইম বাউড একটা অ্যাকশন প্ল্যান দাও, তাহলে আমরা কতদিনের মধ্যে এটা ওভারকাম করবো, যেটা আপনি বলছেন যে আমরা সামনে দিকে কীভাবে চলবো। আপনি যেটা আপনার সূচনা বক্তব্য বললেন যে 5-5টি ইসলামী ব্যাংক ইতিমধ্যে মার্জ হয়েছে, আমরা আসছি, আমরা ওই প্রসঙ্গে আমরা আসবো। আমি ইসলামী ব্যাংক নিয়ে আরও 2-1টা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক এই মুহূর্তে তার মানে লিকুইডিটি ক্রাইসিসে নাই, আলহামদুলিল্লাহ। তাহলে এই ব্যাংকটা এখন খুব ভালোভাবে চলতে পারবে আমরা আশা করছি। সামনের দিনে ইসলামী ব্যাংক যেই রোলটা একটা সময় প্লে করত, সেই জায়গাটাতে আসতে কতদিন সময় লাগতে পারে? আমাদের এখানে যেটা বললাম যে ওই আপনি এনপিএল বা এনপিআই বলি, নন পারফর্মিং ইনস্ট্রুমেন্ট, একটা পার্সেন্টেজ হাই সাইড, কান্ট্রি একদম ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হাই।
বাংলাদেশ ব্যাংকের গত বছর 2024-এ যখন আমরা অ্যাকাউন্টস ক্লোজ করি, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে স্পেশাল কিছু ফ্যাসিলিটি দিয়েছে, সব ব্যাংকে দিয়েছে, জনতা ব্যাংক বা অন্যান্য ব্যাংক সহ। সেক্ষেত্রে আমরা একটা ফ্যাসিলিটি নিই। এখন তখন বাংলাদেশ ব্যাংক বলছে যে তুমি আমাকে টাইম বাউন্ড একটা অ্যাকশন প্ল্যান দাও, যেটা অলরেডি আমরা বাংলাদেশ ব্যাংকে সাবমিট করেছি, বাংলাদেশ ব্যাংক আবার রিভাইজ করেছি। আমরা গ্রাজুয়ালি আশা করি এখান থেকে উত্তরণ করতে পারবো। লিকুইডিটি সাইডটা আলহামদুলিল্লাহ দুইটা সাইডে আমাদের একটা উইকনেস আছে। একটা হলো আমাদের নন পারফর্মিং সাইডটা আমাদের ক্লিয়ার করতে হবে। সাইডে আমাদের বাসেল 3 অনুসারে বা বাসেল অনুসারে আমাদের যেটা ক্যাপিটাল রাখার কথা, সেই ক্যাপিটালটা এই মুহূর্তে আমরা হয়তো মেনটেন করতে পারতেছি না। এটা পর্যায়ক্রমে আমরা হয়তো করে আসবো। এই দুইটা পয়েন্টে আমরা এখন কাজ করতেছি। একটু বাংলাদেশ ব্যাংকের রোলটা জানতে চাইবো, যে বাংলাদেশ ব্যাংক গত 10 বছর বা 12 বছরে যে ধরনের রোল প্লে করেছে, আমরা দেখেছি গত কয়েকজন গভর্নরকে নিয়ে বেশ সমালোচনা আছে তাদের। অনেকে বলা হয় যে কয়েকজন গভর্নরের কারণেই ব্যাংকিং ব্যবস্থার এই বেহাল দশা, এবং তারা সরাসরি এটাকে পেট্রোনাইজ করতেন। বর্তমান যে গভর্নর এসছেন, তিনি আর্থিক খাতে যে ধরনের সংস্কারগুলো আনার চেষ্টা করছেন বা যে ধরনের কার্যক্রম চেষ্টা করছেন, সেটিকে আপনি কিভাবে দেখবেন? মানে সেটি কি আসলেই আমাদের ব্যাংকিং ব্যবস্থার উত্তরণের জন্য সহায়ক ভূমিকা পালন করছেন, নাকি ওনার আরও অনেক ঘাটতি রয়েছে? না, আমি বর্তমান বাংলাদেশ ব্যাংক গভর্নর মহোদয় যেভাবে মানে ইন্টারিম বোর্ড বা যে গভর্নর সাহেব যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে পদক্ষেপ নিয়েছে, এটাকে আমি স্বাগত জানাই। এখন বলবেন যে কেন? আসলে বিগত 15 বছর দেশ যেইভাবে চলছে, সেন্ট্রাল ব্যাংক তো বিচ্ছিন্ন কিছু না। কারণ কোনো দেশ অথবা কারো কোনো ব্যক্তি বিশেষের যদি মর্জি মতে, যেটাকে আমরা বলি সুশাসন অথবা কর্পোরেট গভর্নেন্স অথবা গুড গভর্নেন্স না থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। ব্যাংকিং সেক্টরে এই দুর্দশার কারণে আসলে সুশাসনের অভাব ছিল, নাম্বার 1। এবং সেন্ট্রাল ব্যাংক তার ভূমিকা যথাযথ পালন করার চেষ্টা করেছে। আমি কোনো ব্যক্তিকে কাউকে দোষারোপ করবো না, সবারই কিছু লিমিটেশন ছিল। তার ইসলামী ব্যাংক মনে করেন যে হাজার হাজার কোটি টাকা কোথায় গেল, নিশ্চয়ই এখানে সুশাসনের অভাব ছিল। বর্তমান গভর্নর মহোদয় উনি আন্তরিকভাবে চেষ্টা করেছে। যেমন আমি জানি না আপনি এখন এই প্রশ্ন করবেন কিনা, পাঁচটি ব্যাংক দিয়ে মার্জ হলো, তার কারণটা কি? আমি এখানে শেষ করি তাহলে, যে এখানে বলবো যে ওনারা যে এই আর্থিক খাতে যে সংস্কার আছে, এটাকে আমি স্বাগত জানাই। আশা করি ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়াবে। কারণ উনি প্রথম তথ্য বলছে যে তুমি তোমার যে প্রবলেমগুলো আছে এগুলো তুমি আইডেন্টিফাই করো। যেমন আমাদের যে নন পারফর্মিং বলে, এই নন পারফর্মিং আমাদের ক্লাসিফাইড আমরা শো করতে এক সময় বিলো 3-4%। আসলে এটা কোনো রিয়েল ফিগার ছিল না, আন্ডার দি কার্পেট অনেকগুলোই ছিল। উনি বলছেন না, সব কিছু তোমার ডিসক্লোজ করো। তারপর দেন, কারণ কোনো প্রবলেম আইডেন্টিফাই করলো, প্রবলেম সলভের একটা প্রথম পদক্ষেপ। ইন দ্যাট কেস আমরা একটা প্রবলেম আইডেন্টিফাই করছি। এখন পুরো ব্যাংকিং সেক্টর সেন্ট্রাল ব্যাংকের গাইডেন্সে কাজ করবে। অতএব গভর্নর মহোদয় এখন যে ভূমিকা নিচ্ছেন, আমি মনে করি এটাকে আমি মানে ওয়েলকাম জানাই। ওয়েলকাম জানাচ্ছেন। আমরা প্রতিদিনই আসলে বিভিন্ন পত্রিকার যেই বাণিজ্য বিষয়ক যেসব শিরোনাম, কয়েকটি শিরোনাম আমরা দেখি, আজকেও আমরা কিছু দেখতে চাই। শুরুতে যেটি আছে বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনাম, সেখানে বলা হচ্ছে যে জটিলতায় স্থবির জাইকা প্রকল্পের 5 জাইকা ঋণের 5 মেগা প্রকল্প। আমরা জানি যে বেশ কিছু মেগা প্রকল্প আসলে এই সরকার আসার পরে অনেক কাজ কিন্তু স্থবির হয়ে আছে, নানান কারণে, যৌক্তিক কারণে, আর্থিক সংকট আছে, যারা উন্নয়ন সহযোগী আছে তারা হয়তো ঋণ ছাড় সেভাবে করছে না। সবকিছু মিলিয়ে এটি একটি প্রতিবেদন, দৈনিক বাংলা নিউজের প্রতিবেদনে আমরা যদি দেখি, তারা বলছে যে শেয়ার হোল্ডারদের ক্ষতি 4500 কোটি টাকা। এটি নিয়ে আমরা আলোচনা করতে চাই, কারণ 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক যে একীভূত হচ্ছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এর শেয়ার হোল্ডাররা। এবং এই শেয়ার হোল্ডাররা কিন্তু আমরা দেখেছি তারা আন্দোলনে নেমেছে, তারা গভর্নরের পদত্যাগ দাবি করছে। এটি একটি বড় ধরনের জটিলতা, সেটি আসলে কিভাবে সমাধান করা যাবে সেইটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পরের সংবাদটি দৈনিক বণিক বার্তার প্রথমবারের মতো জাহাজে হিমায়িত চিংড়ি সরাসরি ইউরোপে রপ্তানি। এটি একটি ভালো খবর, সরাসরি জাহাজে করে পজিটিভ সংবাদ। পরের সংবাদটি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারা সংবাদটি করেছে মূল্যস্ফীতি নিয়ে। ঘরোয়া চাপে মূল্যস্ফীতি কমেছে আমদানি নির্ভরতা। মূল্যস্ফীতি আমরা দেখেছি যে গত মাসের চেয়ে কিছুটা কম, কিন্তু বাজারে আসলে সের প্রতিফলন কতটা ঘটছে সেটি নিয়ে সন্দেহ আছে। আর আমদানি নির্ভরতা কমছে, আমদানি আসলে কমছে, এটির ভালো খারাপ দুই দিকই আছে। আমদানি কমাটাও আসলে আমাদের জন্য খুব বেশি যে ভালো, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে। আমরা একটু আলোচনা করতে চাই যে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক বন্ধের। প্রথমে একটু জানতে চাইবো যে সিদ্ধান্তটা কি আসলে ভালো হলো, আসলে মানে অন্য কোনো বিকল্প রাস্তা ছিল কিনা? না, প্রথমত ঘটনা হলো 2024 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা সহ এই ব্যাংকগুলা সবগুলি আসলে লিকুইডিটি ক্রাইসিস ছিল। এই 5টি ব্যাংক একীভূত বা মার্জার দায়ী বলেন না কারো, এটার
যৌক্তিক কারণ ছিল আসলে লিকুইডিটি ক্রাইস, কিন্তু 1 বছর পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক তাদেরকে সাপোর্ট দিয়ে যথেষ্ট। আমরা কিছু সাপোর্ট নিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এটা উৎক্রান্ত করেছি। তা আমি মনে করি যে এছাড়া কোনো বিকল্প কিছু ছিল না। কারণ হলো দীর্ঘ 1 বছরের পরও এই ব্যাংকগুলা, এখন আপনি দেখবেন যে অনেকের বিভিন্ন টিউশনির টাকা, অসুখের টাকা, তার বিয়ের টাকা যাই হয়তো 5,000 টাকা, 5 লাখ টাকা আছে, 5,000 টাকা দিতে পারতেছে না, অত 1 লাখ টাকা চেক দেয় 2,000 টাকা বেশি দিতে পারতেছে না। তো এখন লিকুইডিটি যদি না কমপ্লাই করতে না পারে, তো এছাড়া তো বিকল্প কিছু করার থাকে না। মানে সেন্ট্রাল ব্যাংক কিন্তু ওনাদেরকে 1 বছর সময় দিয়েছে। অতএব ইন্ডিয়ার কেস আমরা মনে করি এটার কিন্তু বড় কারণ ওই যে বললাম যে সুশাসন অভাব। এখন এই ঘটনা আপনি বলছেন ব্যাক ইন্ডে কেন ঘটলো, ঘটার কারণ হলো আমার জানা মতে এই 5টি ব্যাংকের ডিপোজিটের পরিমাণ প্রায় 1.5 লক্ষ কোটি টাকা অ্যাপ্রক্সিমেট, কিন্তু বিনিয়োগের পরিমাণ হলো 1,90,000 বা 95,000 কোটি টাকা। তার মানে বিনিয়োগ বেশি। সাবসিকুয়েন্টলি এই বিনিয়োগটা প্রায় 94-95% কোনো কোনো ব্যাংকে কিন্তু এনপিআই। এই লিকুইডিটি ক্রাইসিসটা হলো কেন, তারা যে বিনিয়োগ দিয়েছে সে বিনিয়োগ আদায় হচ্ছে না, এবং এই বিনিয়োগ কোনো ব্যক্তি বিশেষ অথবা গোষ্ঠী বিশেষ নিয়েছে। এই জন্যই কিন্তু তারা লিকুইডিটি প্রবলেম পড়ছে। বাংলাদেশ ব্যাংক চেষ্টা করেছে যে তোমরা তোমাদের সামর্থ্য দিয়ে এই লিকুইডিটি ওভারকাম করো, কিন্তু তারা 1 বছরে এই সামর্থ্য রাখতে পারে নাই। পরে বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়ে, যেহেতু বাংলাদেশ ব্যাংক বারবার বলছে যে শিডিউল ব্যাংক তার ইয়ার জন্য আমানতকারীদের জন্য সুরক্ষা থাকে, আমানতকারীদের সুরক্ষার জন্যই আমি মনে করি যে এটা কোনো বিকল্প ছিল না। এটা বাংলাদেশ ব্যাংক যেই পদক্ষেপ নিয়েছে এটা যথার্থ মানে পদক্ষেপ নিয়েছে। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, বিরতির সময় হচ্ছে। থ্যাংক ইউ। দর্শক, বিরতির পর আবারও ফিরছি বিজনেস আওয়ারে। আমাদের সাথে আছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান। আমরা আলোচনা করব, আপনারা আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছে হোসাইন শাহাদাত। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে। যে প্রশ্নটি এই মুহূর্তে করতে চাই যে ইসলামী ব্যাংক অন্যান্য শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর মতোই আসলে খারাপ জায়গায় চলে গেছিল, সেখান থেকে আপনারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন অন্য ব্যাংকগুলো কেন সেটি করতে পারলো না, মানে তাদেরকে কেন মার্জারের পরিণতিতে যেতে হচ্ছে, মানে আপনাদের সাথে তাদের আসলে মৌলিক পার্থক্য কোন জায়গায়? বেসিক্যালি ইসলামী ব্যাংকের সবার মানে মূল কাঠামোগত ঠিক আছে। তো প্রথম যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বা ইংরেজি বাংলাদেশ লিমিটেড যাই বলেন, তার যাত্রা প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ইসলামী ব্যাংক স্টার্ট করে। যেহেতু ইসলামী ব্যাংক অ্যাজ এ ব্যাংক হিসাবে, ব্র্যান্ড নেম হিসেবে ইসলামী ব্যাংকের প্রথম ব্যাংক ইসলামী ব্যাংক হিসেবে পাবলিকের কাছে একটা জনগণের একটা আস্থার ব্যাংক, নাম্বার 1 বলবো। নাম্বার 2 বলবো আমি আমাদের যেই মানব সম্পদ, যেটা 2017 আগে বলছিলাম, আমাদের যে ডেডিকেটেড মানব সম্পদ আলহামদুলিল্লাহ আছে। আমাদের গ্রাহক সংখ্যা হলো প্রায় 2.5 কোটি, 25 মিলিয়ন আমাদের গ্রাহক। এটা কিন্তু বিরাট একটা গ্রাহক সংখ্যা। এবং আমাদের আরেকটা প্লাস পয়েন্ট হলো আমাদের যে ডিপোজিটের পরিমাণ, বলবেন যে ডিপোজিটের একটা সেগমেন্ট আছে, সেই ডিপোজিট কোর ডিপোজিট বলি, যেটা পাবলিক থেকে আমরা আসে, আর একটা কর্পোরেট ডিপোজিট বলি। আমাদের কর্পোরেট ডিপোজিটের পরিমাণ খুব সম্ভব 5 থেকে 6% মতো, তাহলে কোর ডিপোজিটটা আমরা বেশি। এই সমস্ত কারণে পাবলিকের আস্থা, বিশেষ করে ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে দীর্ঘদিন আমরা হয়তো ফরেন রেমিটেন্স আমাকে হয়তো অন্য প্রশ্ন করতে পারেন, ফরেন রেমিটেন্সে কিন্তু দীর্ঘদিন থেকে আমরা প্রথম স্থান অধিকার 2007 থেকে অনওয়ার্ড। সেক্ষেত্রে ফরেন রেমিটেন্স একটা অংশ আমরা প্রিজার্ভ করে থাকি। আর সর্বোপরি যেটা বলবেন সেটা হলো বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন এবং আমাদের ইন্টেরিয়াম বোর্ড, এই সমস্ত কারণে আমরা আমাদের ঘুরে দাঁড়াতে আমাদের সক্ষম হয়েছে। এখন আপনি বলবেন বাকি ব্যাংকগুলো কেন পারে নাই, তাদের হয়তো যে বললাম যে তাদের নন পারফর্মিং পরিমাণ বেশি, পাবলিক কনফিডেন্স ওরা ফেরত আনতে পারে নাই, তাদের এডুকেটেড ম্যান পাওয়ার ছিল, কিন্তু পাবলিক কনফিডেন্স, আমি জানেন ব্যাংক ইজ দি হলো ট্রাস্টের ব্যাপার, কনফিডেন্সের ব্যাপার। পাবলিক ট্রাস্ট বা কনফিডেন্স যদি কোনো ব্যাংকের উপর আপনার চলে যায়, উঠে যায়, তখন কিন্তু ওই ব্যাংক কখন আর ঘুরে ফিরে দাঁড়াতে পারে না এবং সার্ভাইভ করতে পারে না। ব্যবস্থাপনার জায়গায় কি কোনো ঘাটতি ছিল? ব্যবস্থাপনা, আগের ব্যবস্থাপনা নিশ্চয়ই সমস্যা কিছু তো ছিলই, এই কথা অস্বীকার করার উপায় নেই। দক্ষ ম্যানেজমেন্ট তো ব্যবস্থাপনা একটা বড় জিনিস। আমাদের, আমি অবশ্য কোনো ব্যাংকের ছোটো করবো না, তারা হয়তো নিশ্চয়ই চেষ্টা করেছে, কিন্তু কিছু ঘাটতি তো অবশ্যই আছে, না তাহলে তো এরকম হবে কেন? কিছু না কিছু হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারতো, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা আচ্ছা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায়
মানে আমরা দেখেছি যে বাংলাদেশে যখন থেকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা প্রবর্তন হলো এরপর থেকে বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে এই ব্যাংকিং ব্যবস্থা যাওয়ার একটি বড় প্রবণতা আমরা দেখেছি। এর মূল কারণ হচ্ছে শরিয়ার জায়গা থেকে তারা মনে করছে যে যেহেতু ইসলামের সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে, এই ফিলোসফি থেকে বা এই বিশ্বাস থেকে মানুষ আসলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে এবং এটি একটি বড় কারণ কিন্তু রেমিটেন্স আসার ক্ষেত্রেও নিশ্চয়ই আপনি বলবেন। কিন্তু আবার এই প্রশ্নটাও শোনা যায় যে এই যে ইসলামী শরিয়া ভিত্তিক যেসব ব্যাংকগুলো আছে তারা এইটি আসলে মানে একটি জাস্ট মানে ইসলামের নামে একই কাজটা করছে, এখানেও আসলে সুদ ব্যবস্থাই চলছে কিন্তু শুধু নামের পরিবর্তন বা এই ধরনের কিছু কনফিউশন কিন্তু আছে। মানে একটু ক্লিয়ার হতে চাই আপনার কাছ থেকে, যেহেতু আপনি আসলে এই ব্যবস্থাপনার সাথে দীর্ঘদিন ধরে জড়িত। আসলে এই আপনি দেখবেন যে অনেকেই বলে থাকে যে সুদ এবং ব্যবসা বা অন্য ব্যাংক ঘুরে এই মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক দিন থেকে আছে। আমি একটু কোরআন আয়াতকে কোট করব, এটা কিন্তু আজ থেকে না, একদম ফাইনালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন কোরআনের সর্বশেষ আয়াতের মাধ্যমে যখন সুদ নিষিদ্ধ করলো তখন ওনারা এই আয়াত স্পষ্ট যে আয়াতে ফাইনালি সুদকে আরাম করেছে, বলছে ইন্নামাল বাইয়ু মিসলু রিবা ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামু রিবা। ওখানে বলছে যে তারা বলছে সুদ আর ব্যবসা তো একই রকম, তৎকালীন লোকেরা আর কাফেররা, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন হ্যাঁ, প্রক্রিয়াগত দিক দিয়ে যেহেতু আমার সিস্টেমের দিক দিয়ে হয়তো আমি ফুললি এটাকে কমপ্লাই করতে পারি না, তবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সবসময় কিন্তু শরিয়ার ক্ষেত্রে নীতিমালা মানে চলে। শরিয়া বোর্ড আছে, এটা হালাল হচ্ছে কিভাবে আপনি একটু জাস্ট এটা সুদের বাইরে এটা আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিব। আমি আর দুই একটা সাক্ষাৎকারে বলেছিলাম, আমি সহজ একটা কথা বলবো, ডিলস ইন মানি ডিলস উইথ মানি। ডিলস ইন মানি টাকার ব্যবসা, টাকার ব্যবসায় ইজ নট অ্যাকসেপ্টেবল। আর ডিলস উইথ মানি মানে টাকা সহিত ব্যবসা। যেমন আপনি একটা এই মগ কিনলেন, এটার সাথে প্রফিট করলে 12 টাকা বিক্রি করলেন, সে 10 টাকা দিয়ে কিনলেন 12 টাকা বিক্রি করলেন, দিস ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু আপনি একজনকে 10 টাকা দিয়ে বললেন যে তুমি 2 মাস পরে বা 15 দিন পরে তুমি আমাকে 12 টাকা দিবে, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ওটা হলো টাকার ব্যবসা। আর এটা তাহলে আমরা ইসলামী ব্যাংক করে কি করে, ইসলামী ব্যাংক টাকাকে গুডসে কনভার্ট করে, আবার গুডসকে টাকায় কনভার্ট করে, মানে আপনি ব্যাক বাই কমোডিটি। এই জন্য আপনাকে একটু প্রাসঙ্গিক বলতে হয়, 2008-এ যখন সারা ওয়ার্ল্ডে ইকোনমি মেলডাউন হলো, অর্থনৈতিক মন্দা হলো, কোনো ইসলামী ব্যাংক কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই। কেন হয় নাই? ইসলামী ব্যাংক ছিল ব্যাক বাই অ্যাসেট। ওকে, এটা হলো মূল রিজন। আপনি কোনো অ্যাসেট যদি টাকার ব্যবসা হয় তাহলে কিন্তু এটা ওই যে মুসিবত বাড়ে, কিন্তু মানে সমাজে বা রাষ্ট্রের মধ্যে কোনো কিছু অ্যাড হয় না। কিন্তু যখন আপনি কমোডিটি, তখন এমপ্লয়মেন্ট হয়, কমোডিটি বাড়ে, মানুষের বিভিন্ন রকম পার্চেস ক্ষমতা বাড়ে। এই কোনো কারণ হলো ইসলামী ব্যাংকের সাথে অন্য ব্যাংকের ডিফারেন্স, অন্য সুদী ব্যাংকের ডিফারেন্স। আর এখন আপনি বলবেন যে আমরা কি রিয়েল ইসলামী ব্যাংকিং করতে পারছি কিনা, আমরা চেষ্টা করতেছি, 100% করতে পারতেছি কিনা এটা আমি খুব আপনার দৃঢ়তার সাথে বলবো এর কথা না, কারণ আমাদের পুরো সিস্টেমটাই তো এখনো কিছু মানে অ্যানোমালিজ আছে। অতএব আমি বলি যে আমরা চেষ্টা করতেছি, আমরা শরিয়া ভিত্তিক, শরিয়া যে সমস্ত ব্যাপারে আমাদেরকে ক্লিয়ারেন্স দেয় আমরা সেগুলোই প্রোডাক্ট করি। যেমন আমরা যেমন আপনি ধরবেন যে তামাকের জন্য যে ফার্টিলাইজার ইম্পোর্ট করি, এটাও কিন্তু করতে পারি না, কারণ তামাক এটা শরিয়া সম্মত উপাদান না। অতএব আমরা এখানে কোনো ফাইন্যান্স করতে পারি না। মানে এখানে যারা আসলে টাকা রাখছে তাদেরকে আপনারা কোনো নির্দিষ্ট প্রভিশনাল প্রফিট বলি, মানে আমরা 1 বছরের জন্য রাখি প্রভিশনাল, ফাইনালি আমরা অ্যাকাউন্ট যখন ক্লোজ হয় তখন আমরা তাকে ফাইনাল প্রফিট ডিক্লেয়ার করি। আমরা ফিক্সড কোনো কিছু না, এনি ফিক্সড ইজ আরাম বলা আছে, পূর্ব নির্ধারিত। মানে এটা কি কোনো আছে, ধরেন আমার আমানতটা কোথায় ইনভেস্ট হচ্ছে সেটা কি আমার জানার সুযোগ আছে? এটা দুই রকম আছে। একটা হলো আমরা যে আমানত গ্রহণ করি সেটাকে বলা হয়, দুইটা পদ্ধতি, দুইটা প্রিন্সিপাল আমরা করি। একটা হলো মুদারাবা প্রিন্সিপাল, আর একটা হলো আল-ওয়াদিয়া প্রিন্সিপাল। আপনি কারেন্ট অ্যাকাউন্ট রাখেন, এটা হলো আল-ওয়াদিয়া। আল-ওয়াদিয়া মানে আপনার টাকাটা ব্যবহারের অনুযায়ী আপনি যা চাইবেন আবার দিয়ে দিব, এখানে কোনো প্রফিট লসের ব্যাপার নাই, আমি চাইবা মাত্র দিব, আমি যতবার ইচ্ছা তোমার দিতে পারি ততবার। আর মুদারাবা বেসিস হলো এক পক্ষ দিবে সাহেবাল মাল, যদি মালের সাপ্লায়ার, আর এক পক্ষ দিবে শ্রম মূলধন। ব্যবসাটা হলে একটা পার্সেন্টেজ, যেমন আমরা 65-35 যা হবে, 65% আমি মুদারি যে সাহেবাল মাল তাকে দিব, এবং আর 35% আমরা দিব যারা আমরা মুদারি ব্যবসা যদি ডিপোজিটটা নিই। এখানে আপনি যেটা বলছেন যে আমার অধিকার আছে কিনা, এটা কারণে আমরা ব্যাংকিংয়ের ভাষা বা শরিয়া ভাষা বলি রেস্ট্রিক্টেড মুদারাবা। যে আপনি বলবেন যে হ্যাঁ আমার এই বিনিয়োগটা, এই টাকাটা এই খাতে আপনি ব্যয় করেন, এখান থেকে লাভ লস যা হয় আমি নিব, এটাকে আমরা রেস্ট্রিক্টেড
মুদারাবা বলে, এই সিস্টেম আছে, কিন্তু নরমালি এটা কম। তাহলে আমার লসও হতে পারে, আপনার লস হতে পারে। তার মানে আমি আপনার এখানে আমানত রাখার পরে মুদারাবা সিস্টেমে যদি আমি রাখি, সেক্ষেত্রে আমি ব্যবসা করে যদি লাভ হয় তাহলে লাভের পার্সেন্টেজ পাবেন, আর লস হলে লসের ভাগ পাবেন। হ্যাঁ, এরকম কি হচ্ছে? মানে লস কি এখন আমরা প্রশ্ন হচ্ছে লস তো আমরা দিচ্ছেন না। হ্যাঁ, এখন লস আমি হয়তো মনে করেন 100টা প্রজেক্টে ফাইন্যান্স করি, বিভিন্ন মেকানিজমে করি, বিভিন্ন মুডে করি। এখন আমার হয়তো 10টা বা লাভ লস কম হলো, এখন রেট অফ দি প্রফিটটা আপ ডাউন করে, ফাইনালি কিন্তু লস হয় না। ওকে, এই কারণটা হলো। ঠিক আছে, আমরা আসবো আবারও আরেকটি বিরতির সময় হলো। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আলোচনা করছিলাম ইসলামী ব্যাংকিং নিয়ে, বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর। সাথে আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি আরও একবার। আলোচনা করছি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে। আমাদের সাথে আছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান। আবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সময় একেবারেই খুব অল্প সময় পাবো আমরা আলোচনার। আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রেমিটেন্সের ফ্লোটা বেড়েছে মানে ব্যাংকিং চ্যানেলে, এবং এইটি যদিও এখনও সব টাকা যে আসলে ব্যাংকিং চ্যানেলে আসছে সেটা এখনও হচ্ছে না। আরও বেশি ব্যাংকিং চ্যানেলে যাতে রেমিটেন্স আসে, সেটার জন্য আপনারা কি করছেন, বা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর কি করার আছে? রেমিটেন্সে যেটা আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের দুটি আর হলো, একটা রেমিটেন্স গার্মেন্ট আর রেমিটেন্স। অতএব বাংলাদেশের জিডিপি ওভারঅল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে রেমিটেন্স একটা বড় ভূমিকা পালন করে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রেমিটেন্সে 2007 থেকে অনওয়ার্ড আমরা প্রথম স্থান অধিকার করে আসি। এখন এর কারণ হলো একটা প্রথম হলো আমাদের প্রায় 20 থেকে 22 জন এখনো রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন, বিশেষ করে মিডিল এজ বিজনেস তারা কাজ করে আছে, এবং আমাদের টোটাল রেমিটেন্সের 50% আমরা জিসিসি কান্ট্রি থেকে পেয়ে থাকি, আর বাকিগুলো এদিকে আপনার আমেরিকা সহ ইউরোপ থেকে আমরা পাই। আমাদের এই রেমিটেন্সের সার্ভিসটা দেওয়ার জন্য এখন প্রশ্ন করবেন হয়তো কেন আপনার রেমিটেন্সের প্রথম স্থান অধিকার করে আছেন। আমরা দীর্ঘদিন রেমিটেন্সকে আমরা প্রায়োরিটি নিয়েছি। এখানে আমাদের ডেডিকেটেড একটি টিম আছে এবং ডেডিকেটেড ডিভিশন আছে, এবং আমাদের যে বর্তমান নেটওয়ার্ক, আমাদের 60টি ব্রাঞ্চ, 271টি সাব ব্রাঞ্চ এবং 2800-এর মতো এজেন্ট আউটলেট। এই এজেন্ট আউটলেটগুলোও এগুলো রেমিটেন্স কিন্তু অলরেডি ডেলিভারি দেয়। আপনি জেনে খুশি হবেন আমাদের টোটাল রেমিটেন্সে অলমোস্ট 50% রেমিটেন্স কিন্তু আমাদের এজেন্টের মাধ্যমে ডেলিভারি হয়। তার মানে আর্থিক অন্তর্ভুক্তি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা কিন্তু ডোর টু ডোর। এখন বলবেন যে এখন কেন মানুষ সার্ভিসটাকে যত স্মুথ চায় ততই এখন তার ডোর টু ডোর, অথবা তার মনে করেন একজন সে যদি একটা রেমিটেন্স ডেলিভারি তার একটা উপজেলা হেড করে আসতে হয়, তাকে 10-12 কিলোমিটার দূরে আসতে হয়, সে যদি পাশে বসে পায়, এজেন্টে এই জন্যই কিন্তু রেমিটেন্সগুলো ভালো মানে ডেলিভারি দিচ্ছে। কারণ সে চাচ্ছে যে এখন এমএফএস সার্ভিস আমরা রিসেন্টলি আমাদের এমক্যাশকে আমরা প্যাট্রোনাইজ করতেছি, কারণ সেই রেমিটেন্স ওইখানে বসেই সে পেতে পারে। যেমন আমাদের একটা প্রোডাক্ট আছে ডিজিটাল ফোলার সেলপিনে প্রায় 6 মিলিয়নের মতো আমাদের কাস্টমার আছে। সেলপিনের মাধ্যমে সে রেমিটেন্স পাঠাতে পারে। মানে যত স্মুথলি করবেন তত রেমিটেন্স বাড়বে, এবং সেটা গভর্নমেন্ট চ্যানেলে বা যেটা মানে রিয়েল চ্যানেল যেটা ব্যাংকিং চ্যানেলে, আর এবং বাংলাদেশ গভর্নমেন্ট সহ 2.5% এখানে কিন্তু আপনাকে দিচ্ছে, সাবসিডি দিচ্ছে, যাতে সে বেনিফিট ফর্মালি সে রেমিটেন্স সাপ্লাই। এবং আমরা দেখছি যে বিগত দিন থেকে ইতিমধ্যে প্রায় কান্ট্রি রেমিটেন্স প্রায় 26% বেড়েছে। অতএব এই ক্ষেত্রে আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তার কান্ট্রি অ্যাজ এ হোল কিন্তু আমরা রেমিটেন্স একটা ভালো কাজ করতেছি। এই ক্ষেত্রে আমাদের একটা ভালো ভূমিকা আছে। জি, আরেকটি বিষয়ে জানতে চাইবো যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমরা জানি যে এসএমই খাতে লোনের বিষয়টা ব্যাংকরা সাধারণত যেতে চায় না, কারণ এখানে তাদের খরচ বেশি, পরিচালন ব্যয় বেশি হয়, বা ঝামেলা অনেক বেশি, সময় লাগে বেশি, যে কারণে তারা যেতে চায় না। ইসলামী ব্যাংক কি এই জায়গাটাতে কাজ করছে কিনা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে? আর এখানে আরেকটি প্রশ্ন আছে যে লোনের ক্ষেত্রে আসলে আপনারা তাইলে শরিয়াটা কিভাবে মানছেন? এই দুইটা বিষয় এখানে আমরা যেটা বললাম যে কর্পোরেট যে ফাইন্যান্স অথবা ইনভেস্টমেন্ট এসএমই ফাইন্যান্স, যেটা বাংলাদেশ ব্যাংক সহ সমস্ত রাষ্ট্র বলে যে সিএমএসএমই বলি আমরা, সিএমএসএমইকে আসলে প্যাট্রোনাইজ করা। কারণ এখানে আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টর, সার্ভিস সেক্টর এবং আপনার ট্রেডিং সেক্টর, এখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে সবচেয়ে বেশি এনকারেজ করে। হ্যাঁ, এখন আপনি বলবেন যে আমি 100 কোটি টাকা একজনকে দিলাম, সেখানে আমার রিস্ক বেশি। হ্যাঁ, আমার তো পরিচালন ব্যয় বা ম্যান পাওয়ার কম লাগবে, কিন্তু আলটিমেটলি কোনো পার্টিতে মানে কোনো কারণে এটা যদি সে নন পারফর্মিং করে তার পুরো 100 কোটি, কিন্তু আমি যদি 100 কোটিকে 10 জনের মধ্যে দিই এসএমই ফাইন্যান্স, তাহলে হয়তো 7-8টা ভালো করবে, হয়তো 1-2 জন আমাকে ওইরকম রেজাল্ট দিবে না। এই জন্য গভর্নমেন্ট চাইছে যে টোটাল
ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে আপনার এসিবি বিনিয়োগ অ্যারাউন্ড 30% করা। আমরা ইসলামী ব্যাংক সেই কাজটাই করতেছি। সাইড ওয়াইজ আমি বলতেছি আমাদের ইসলামী মাইক্রো ফাইন্যান্স নামে একটা ফাইন্যান্স আছে, যার RDS রুরাল ডেভেলপমেন্ট পল্লী উন্নয়ন প্রকল্প। ইতিমধ্যে আমরা 35,000 গ্রাম অলরেডি কভার করেছি সারা বাংলাদেশে। আমাদের এখানে 6,000 কোটি টাকার উপর বিনিয়োগ আছে। আমাদের 10,000 টাকা থেকে শুরু করে 4 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ দিই। এবং সবচেয়ে সুন্দর দেখবেন যে এবং এর মধ্যে 92% কিন্তু মহিলা। এবং এটা আপনি যদি খুশি হবেন যে এই এসএমই বা পল্লী বিনিয়োগ প্রকল্পের অনেকেই কিন্তু আপনার এসএমইতে আপনার গ্রাজুয়েশন হয়েছে। অতএব যে আগে তার আর্থসামাজিক উন্নয়ন ক্ষেত্রে এখানে পল্লী উন্নয়ন প্রকল্প বা আপনার এই যে ইসলামী ব্যাংক কর্মসূচি কিন্তু ভালো ভূমিকা রাখছে। আর বাংলাদেশের টোটাল ইকোনমিকে ডেভেলপ করতে হলে কর্পোরেট দিয়ে হবে না, আমার এটা পার্সোনাল অভিমত। এটা এসএমই বিনিয়োগের মাধ্যমেই আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, প্রোডাক্ট মানে আপনার ডাইভার্সিফিকেশন হবে। এবং এই জন্য বাংলাদেশ ব্যাংক চাচ্ছে, গভর্নমেন্টও চাচ্ছে যে এসএমইতে সবচেয়ে বেশি বিনিয়োগ করা এবং সেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এনকারেজ করা অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস সেক্টরকে। লোনের ক্ষেত্রে কি শরিয়াটা কিভাবে মানছেন? শরিয়া হলো আমি বললাম এর আগে আমার বক্তব্য কিছু আগে বলছে যে আমরা সরাসরি ক্ষেত্রে কোনো টাকা দিই না। আমি মনে করেন যে আপনি ব্যবসায় বিনিয়োগ করেন, মানে আমি তাকে মনে করেন আপনি তার পার্টনার হচ্ছেন, পার্টনার হচ্ছে। অথবা মনে করেন আপনি মনে করেন একটা করবেন, বাড়ি করবেন, আপনার যে রড সিমেন্ট বালি ইট আমরা ওইকে যে সাপ্লাই আলটিমেট সাপ্লাইকে আমরা টাকাটা দিব। আমরা কি ওনাকে টাকা দিচ্ছি না, আমরা টাকাটা দিচ্ছি যিনি হয়তো ইট সাপ্লাই দিবেন, ইট সাপ্লায়ার আপনাকে ইট পৌঁছায় দিল। তাহলে আপনি আপনার লাভটা কিভাবে হচ্ছে এখানে? আমি এখানে প্রফিট অ্যাড করে দিচ্ছি, মার্কআপ করে দিচ্ছি যে আমি ঠিক আছে ইটের দাম মনে করেন 1 লক্ষ টাকা, তার কাছে হয়তো মনে করেন 1,15,000 টাকা বিক্রি করে দিলাম, যে তুমি আমাকে 6 মাস পরে 1,15,000 টাকা ফেরত দিবা। আর ইটওয়ালা এখানে টাকা দিব না, ইটওয়ালাকে আমরা টাকা ইট পেমেন্ট করবো, ইটওয়ালা আপনাকে ইট সাপ্লাই দিয়ে দিবে। আমরা এইভাবে বিনিয়োগটা করতেছি। এটা আমরা বলি না যে বড় না, আমরা এটা বলি বিনিয়োগ। এগুলো মনে হয় আরো বেশি আমাদের গ্রাহকদের কাছে আসলে ক্লিয়ার হওয়া উচিত, কারণ পাবলিকের মধ্যে কিছু মিসকনসেপশন এখন রয়ে গেছে, কনসেপশন আছে, সেগুলোকে পরিষ্কার যত করবেন আসলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আমার মনে হয় তত বেশি আস্থার জায়গা তৈরি করবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব ওমর ফারুক খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার নানা চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আমরা কথা বলছিলাম। আমরা জানি যে এই মুহূর্তে ব্যাংকিং ব্যবস্থা একটি বড় ধরনের সংকটের মধ্যে আছে। এর মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে, সেখান থেকে উত্তরণে চেষ্টা চলছে, কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা চলছে। আশা করছি সেখান থেকে নিশ্চয়ই আমরা উত্তরণ করতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করি।